দৈনিক মৌমাছি কণ্ঠ। উন্নয়ন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য পরামর্শ, অন্যায়, দুর্নীতি, ঘটনা, দুর্ঘটনা। আপনি জানার কথা না, আপনার জানার আগে পুলিশ যদি না জানে তাহলে পুলিশের চাকরি করার দরকার নেই। এখানে অবশ্যই মাদকের সঙ্গে যারা সেবনকারী, যারা বহনকারী, যারা ব্যবসায়ী, যারা এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত, সেটা শহর কেন্দ্রিক না। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করতেছি। আমরা আরো খুব দ্রুততার সাথে এগুলোর ব্যাপারে আমরা রেজাল্ট পাবো না। ওনারা যে বারবার যেখানে ওসি সদর আর ওসি সার্কেল এসপি, এই যে ওনারা যে আমাদের জেলা আইন শৃঙ্খলা মিটিং হয়ে একই কথাগুলো যে বলেন যে কিছু বেসিক কিছু কয়েকটা জায়গা বলে, মানুষ তো আমাদের কাছে খুব বেশি কিছু চায় না। এখানে মাদক বিক্রি হবে না, মাদক হবে না, মাদক খাবে না। এখানে যে জায়গায় সন্ধ্যার পরে বসে আড্ডা হইতেছে সেখানে আড্ডা হবে না। এটা তো খুব চাহিদা, বেশি কিছু চাহিদা না। আমাদের কাছে টাকা চাচ্ছে না, পয়সা চাচ্ছে না, খাবার চাচ্ছে না, আমাদের কাছে চাচ্ছে এই ন্যূনতম সেবাটা। সেটা যদি বারবার ওনারা বলে তাহলে তো এটা ব্যর্থ, আমাদের ব্যর্থতা এটা প্রকাশ পায়। হ্যাঁ, আমরা এই সদরকে মাদকের বিষয়টা কিন্তু হাতে নাতে না ধরলে অনেক আমরা আইনের আওতায় আনতে পারি না। সেজন্য আমাদের সোর্সিংও করতে হচ্ছে, পাশাপাশি একটু মানে সতর্কতাও অবলম্বন করতে হয়। এদের কাছে কিন্তু আধুনিক বলবো কি বিভিন্ন ধরনের ছুরি থাকে, থাকে। আমরা ওইভাবে আর কি অপারেশনটা সেট করছি। আপনারা শীঘ্রই একটা রেজাল্ট পাবেন, আমি এইটুকু বলতে চাই। ধন্যবাদ। মানুষ কিন্তু এই সমস্ত এই যে পুলিশের গতানুগতিক কথা শুনতে অতিষ্ঠ, কিন্তু এগুলো গতানুগতিক কথা। আমাদের হলো আন্তরিকতা থাকলে যখনই বলবে তখন একটা গাড়ি যাও না কেন, দেখো না কেন, পরে তুমি সে 16 জায়গায় কি করবা, ওনারা 16 বোঝে না, 15 বোঝে না, 14 বোঝে না, এটা বোঝো তুমি, তোমার কাছে থাকবে ইনফরমেশন কিভাবে কাজ করবা। মানুষ চায় হলো মাদক মুক্ত একটা সমাজ। এখানে মাদক, বাচ্চারা মাদক যেন না পায়, এই সমস্ত কথাগুলো বন্ধ করতে হবে আমাদেরকে। কাজ বলছে সঙ্গে সঙ্গে উনি বলেছেন এটা আজকে এটার ব্যবস্থা নিতে হবে, তারপর 15 দিন পর তুমি করো। ওনারা তো খুব বেশি কিছু না। এই মাদকের সাথে কি এখানে আমি যদি মাদকের সাথে কম্প্রোমাইজ করি, আমার ঘরে মাদক ঢুকবেই, মাদক ব্যবসায়ীদের সাথে কম্প্রোমাইজ করবে, তার পুলিশের তো দূরে থাকে। এখানে তার জায়গায় কিন্তু আমি বারবার বলেছি ফৌজদারি অপরাধী হয়ে বা যে কোনো ক্ষেত্রে হোক সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে। এবং বিষয়টা এরকম যে আপনার ট্রাফিকের কথা বলতেছেন, হয়তো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, সেই জন্য মনে হয় যে না আমি কেন স্মুথলি গেলাম না। এটাও আমরা দেখি যে কি কোন প্রক্রিয়াটা সমাধান করতে পারি। তোমরা এটা দেখো ভাই, মাদক নিয়ে আমি কথা শুনতে আমার কাছে খুবই ইয়ে লাগে। ধন্যবাদ মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমি স্বাগত জানাচ্ছি করছি এই জেলার জন্য। আপনি প্রতিনিয়ত এই আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করেন, যারা রাঘব ওয়ালরা টাকার উৎস কোথা থেকে আসে এবং কিভাবে সে আলিশান বাড়ি গাড়ির মালিক হলো তার তথ্যগুলো আমাকে দেন। এ পর্যন্ত আমি আপনাকে যতগুলো তথ্য দিয়েছি আপনি প্রত্যেকটা তথ্যের পিছনে কাজ করতেছেন, এটা আমি জানি। আমার একটি প্রশ্ন হলো, আমাদের সদর হাসপাতালে আপনাদের দুজন পুলিশ ছিল, প্রতিনিয়ত থাকত এবং পুলিশদের জন্য একটা রুম ছিল। এই রুমটা কোন এক ব্যক্তির কাছে, হাসপাতাল কর্তৃপক্ষ না, কোন এক ব্যক্তির কাছে এই রুমের চাবিটা রাখা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব যে এই রুমটা আপনাদের পুলিশের দেয়া, পুলিশ থাকার জন্য, এখানে পুলিশের অবস্থানের জন্যই চাবিটা কেন একটা বাইরের একটা লোকের কাছে থাকবে এবং সে এখানে দোকানের ব্যবসা করবে। এখন আমি আরেকটা বিষয় হলো যেটা হচ্ছে আমাদের অনেকেই যানজটের কথা বলে গেছেন। আমাদের সিএনজি আপনি বলেছেন বারবার যে সিএনজি টাকা স্লিপ জমা দিয়ে ওরা সিএনজি গাড়ি মার্কেটে দিচ্ছে। আপনি কতদিন মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ মক্কা মদিনার বিষয়টা নিয়ে আমি বলছিলাম, আপনি বলছিলেন যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নিয়েছেন আমি জানি না, কিন্তু
তার গাড়ি হলুদ স্টিকার লাগিয়ে এখনো তার গাড়ি অবৈধভাবে চলতেছে এই শহরে। প্রতিনিয়ত আমার কাছে ফোন আসে। আমি এটা নিয়ে আপনার ঠেই সাহেবের সাথে পরশুদিন আমি কথা বলেছি, উনি বলছেন আমি কাউকে ছাড় দিচ্ছি না। আমার প্রশ্ন আরেকটা হলো, যেটা হলো আমাদের শহরে যারা মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী, আপনাদের কাছে এই লিস্ট আছে। আমরা অনেকে জানি যে এরা মাদক ব্যবসায়ী এবং মাদকের গডফাদার। আপনারা কাজ করছেন, আমরাও কাজ করছি। আমরা একটি প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে যাচ্ছি, যেখানে পৌর কর্তৃপক্ষ একটা স্লিপ দিয়ে রাস্তায় টেন্ডার করে দিচ্ছে আর আপনি যানজট নিয়ে যুদ্ধ করতেছেন। আপনি এইটা নিয়ে কথা বললে এই স্লিপ বন্ধ করে একটা জায়গায়, অনেক জায়গা খালি জায়গায় টেন্ডার ব্যবসা করুক, শহরের একটা সাইডে দিয়ে দিবেন তাদেরকে, তাহলে আমরা যানজট মুক্ত হবো। আর আমি ডায়াগনোসিস সেন্টার বারবার বলতে আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আপনি দেখছেন যে ডায়াগনোসিস সেন্টারের বিষয়টা নিয়ে কথা বললেই সিভিল সার্জন মহোদয় ওনার গায়ে আগুন জ্বালা ধরে, কারণ উনি প্রতিনিয়ত ডায়াগনোসিস সেন্টারে পারমিশন দিচ্ছেন প্রতিনিয়ত, কালকেও 10টা পারমিশন দিচ্ছেন। আমি তাদের কথার সাথে একাত্মতা পোষণ করে বলি, আমাদের এই শহরে যদি এমবিবিএস প্রতিষ্ঠান আপনারা চালাইতে হয়, তাইলে আপনারা হয় রোড বন্ধ করে দেন, নতুবা এমবিবিএস উচ্ছেদ করেন। দুইটার মধ্যে একটা যদি আমরা এই শহরবাসী শান্তি থাকতে হয়, তারা অন্য যেহেতু তাদের অন্যত্র জমি আছে, সমস্ত ওরা জমিও করেছে এমবি, বলছে ওরা এমবি এখানে সরিয়ে নিয়ে আসবে, কিন্তু আজ অব্দি তারা তাদের ওই জায়গায় আছে, গাড়িটা পার্ক করে দেয় রাস্তার উপর। জনগণ কষ্ট পায়, আপনাদের গাড়ি শুনতে হয়। প্রশ্ন হলো, পুলিশ তো আমাদের জন্য, আমরা পুলিশের জন্য আমরা কাজ করব আপনাদের সহযোগিতা নিয়ে, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমি এ পর্যন্ত আপনাদের এই শহরে বিভিন্নভাবে বিভিন্ন ক্রাইম ছাড়া যতটুকু প্রশ্ন যতটুকু সহযোগিতা করতে আমার শ্রদ্ধেয় ওসি সাহেব এখানে আছেন, আমি ওনার সাথে কমিউনিকেশন করে নেওয়ার সময় যে এই বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করি। কিন্তু আপনার সহযোগিতা করতে গেলে যদি আজকে আমি আপনাকে একটা মেসেজ ক্যারি করি, আমার মেসেজটা যদি ওই ব্যক্তি জেনে যায় যে সেই মেসেজটা আমি ক্যারি করছি, তাহলে তো আমার সিকিউরিটি হলো না। সেই বিষয়গুলো আপনি একটু দৃষ্টি দেবেন। বিশ্বাসের জায়গা একটু বলেন, একটু বলে আমি বলে না, উনি যেহেতু বলছেন কোন পুলিশ কর্মকর্তা যদি এরকম অসহযোগিতা করে থাকেন যে আপনি তথ্য দিয়েছেন কোন ক্রিমিনালের বিরুদ্ধে, আর ক্রিমিনাল যদি জানার আগে জেনে যায় এরকম তথ্য আপনি আমাকে দিবেন, তার এখানে চাকরি করার কোনো সুযোগ নেই। এটা ফৌজদারি অপরাধ। স্যার আমি একটু আপনাকে তো বলার জন্য বলেন না, এখানে যে বিষয়টা হচ্ছে উনি বলছেন ওভারঅল পুলিশ নিয়ে কথা, ওভারঅল পুলিশ নিয়ে কথা, পুরো জেলায় এই সমস্যা আছে বলেই তো এখানে আপনি একজন কনস্টেবলকে এত ছোট মনে করেন কিভাবে? লেখাপড়া জানা, তারও কমিউনিকেশন আছে, তারও যোগাযোগ আছে, তারও ফ্যামিলি আছে, সেও হাত আছে পা আছে, আপনি তাকে এত ছোট ভাবেন কোন ভাবে? আপনি কেন বারবার টার্গেট করবেন পুলিশ অফিসার না, সবার দিকে নজর রাখতে হবে। এখানে আমি অফিসার ইনচার্জকে বলেছি সবার দিকে নজর রাখবে, প্লাস আপনারা যেহেতু ফিল্ডে আছে আপনাদের আমার একটা বিষয় হলো যে আজকে আপনারা আসন্ন রমজান উপলক্ষে একটা বিশেষ আইনশৃঙ্খলা সভায় সেখানে আমাদের দাওয়াত করেছেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় আমি যানজট তো এরা সবাই করতেছেন, এর বাইরে আপনারা জানেন সীমান্তবর্তী এলাকায় এখানে কর্মদ এবং প্রীতি মশা সেই ইউনিয়নের শিক্রিয়া 10টি মুড়িসরা সহ কয়েকটি সীমান্ত এলাকা রয়েছে। সেখানে এই রমজানকে কেন্দ্র করে প্রতি বছর বা পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু মাদকসেবী বা ওই যে চোরা কারবারের যে একটা সিন্ডিকেট চক্র গড়ে ওঠে, কারণ রমজান মাসের দাম জিনিসপত্রের দাম বেড়ে যায়, যার কারণে কিন্তু ভারত থেকে কিন্তু এখানকার স্থানীয় যে চোরা কারবারি তারা কিন্তু বিভিন্ন পণ্য কিন্তু কম দামে নিয়ে আসে, বাংলাদেশে এটা বেশি দামে বিক্রি করতেছে। এই বিষয়টা এই সংশ্লিষ্ট এখানে যে যারা বিজিবি দেখা রয়েছে বা আপনাদের পুলিশেরও আমাদের তালিকা রয়েছে কারা চোরা কারবারি, তাদের এই তালিকাটা যদি আপনারা একটু যাচাই করে অ্যানালাইজ করেন তাহলে দেখতে পারবেন এই সীমান্ত এলাকায় দিয়ে কারা চোরা কারবারের পণ্যগুলো নিয়ে আসতেছে। আর আরেকটা বিষয়, গত কিছুদিন আগে কুলারা কর্মদায় একটি পুঞ্জিতে সামাজিক বনায়নের একজন উপকারভোগী নৃশংসভাবে হাসিয়া জনগোষ্ঠীর হাতে নিহত হয়েছেন। আমরা আপনাদের কাছে একটা মেসেজ, আমাদেরও
এটা নিয়ে কাজ করতে হবে যে 2009 সালের পর থেকে 24 সাল পর্যন্ত খাসিয়া জনগোষ্ঠীর মধ্যে কিন্তু অনেক বাঙালি সামাজিক বনায়নের উপকার কিন্তু নিহত হয়েছে। তার একটা তথ্য আমরা মানে আপনাদের কাছে চাইবো যে এই 15 বছরে যে খাসিয়া জনগোষ্ঠী কিন্তু এই পাহাড়ের মধ্যে ওনারা বসবাস করে, কিন্তু এই আমাদের বস্তি যারা বাঙালি রয়েছে তারা কিন্তু এখানে মানে হুমকি হয়ে দাঁড়িয়েছে খাসিয়ারা। মানে এরা যারা সামাজিক বনায়নের উপকারগুলো রয়েছে ওনারা কিন্তু স্বাভাবিক করতে বনে তারা যাবে, কিন্তু তারা বনের উপকার করে, কিন্তু যাওয়া আসার পথে কিন্তু খাসিয়াদের সাথে বিভিন্ন বিষয়ে তাদের মতবিরোধ মানে অন্য হওয়ার কারণে কিন্তু তারা বিশেষভাবে প্রাণ হারাচ্ছে। আর সর্বশেষ একটা বিষয় যে গত যে কিছুদিন আগে যে মার্ডারটা হয়েছিল, আমরা জানতে চাই এটার যে একটা মামলা হয়েছে ওইখানকার যে নার্সারি সঞ্জিত মন্ত্রী সহ কয়েকজনের নামে, এই মামলা কতজনকে এখন মধ্যে গ্রেপ্তার হয়েছে সেই বিষয়টা কিন্তু আলোচিত হয়েছিল। সাধন ভাই বলেছেন যে আজকে আমি ফুলেরা পত্রিকা তথ্য দিলাম ওসি বা ডিএসবিকে, দেখা গেল পরে এক সময় হয়েছিল কারোর সাথে হয়তো কারো যদি সম্পর্ক থেকে থাকে এটা ধারণা থেকে 5 আগস্টের পরে বর্তমান সময়ে কিন্তু জেলা পুলিশ বা জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। অনেক জায়গায় আপনারা মানে আসামি করতেছে, ফুলেরা অনেক আসামি মানে আপনারা পুলিশ কাজ করেছে বা ওখানে অনেক নাটকরা বাইরে রয়েছে, আপনারা কাজ করে যাচ্ছেন। আমরা জেলায় কিন্তু একটা জেলা একটা উপজেলার সংখ্যার একটা জেলার আমরা কম কেয়ার করবো, কোনো জায়গায় কম বা বেশি, কোনো জায়গায় কম হলো ওই জায়গায় বেশি হলো করতে হবে। আমরা কিন্তু এই বিষয়ে আমরা কথা বলবো তাদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে। আমরা অলরেডি আমাদের DI1-কে দায়িত্ব দিয়েছি, সকল থানাকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা এইভাবেই কন্ট্রোলিং রাখবো। তা না হলে আপনি এসে বারবার বলবেন আমরা গেলাম একটা লোক দেখানোর মতন একটা অভিযানে গেলাম, সকালে গেলাম বিকেলে চলে আসলাম, বিষয় তো তা না। প্রতিনিয়ত যখন বাজার দর নিয়ে আসবো, ব্যবসায়ীদের সাথে প্রতিনিয়ত যখন বিট অফিসারে তাদের বোঝাতে হবে, তারাও যেন মনে করে যে না এটা আমরা অন্যায় করতেছি, অন্যায় কাজটা করা যাবে না, ভালো ব্যবস্থা নিয়ে আমি। তা না হলে দ্রব্যগুলো তো নিয়ন্ত্রণ আসবে না ভাই। দ্রব্যগুলো নিয়ন্ত্রণ আনতে হলে আমাদেরকে সবাইকে সব জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। আমরা পুলিশ পক্ষ থেকে আমরা এইভাবে ব্যবস্থা গ্রহণ করবো এবং আপনাদেরকে আমরা আমাদের কর্মপরিকল্পনা একটু আমরা বললাম। আমি পুরোনো হসপিটাল থেকে এদিকে হলো বড়লেখা জুড়ি এবং বিয়ানীবাজারের একমাত্র রোড, আর এই রোডটার উপরে কিন্তু পুরো পুরোনো শহর 1 কিলোমিটারের ভিতরে। সেই ক্ষেত্রে একটি জিনিস হলো বারবারই কিন্তু উচ্ছেদ হচ্ছে। এখন হলো একটি জটিল বিষয় হলো যেটা থানার সম্মুখে একেবারে থানার দেয়াল ঘেঁষে যে সকল ফুটপাথগুলো বসে সেগুলো হলো একেবারেই শহরের ভিতরে। আর এই থানা থেকে শুরু করে কুলেওড়া, দক্ষিণ বাজার এবং উত্তর বাজার দুটা মিলিয়ে কিন্তু পুরো শহর। আর এই জায়গাটায় কিন্তু বারবারই যানজট সৃষ্টি হয়। তার উপরে আবার এখানে আগে স্ট্যান্ড ছিল মৌখিকভাবে, এখন স্থায়ীভাবে এখানে আবার সাইনবোর্ড লাগানো হয়েছে কর্তৃক। এটা একটা দৃষ্টান্ত। এটা এর কারণে কিন্তু সিএনজি গুলাকে বলা হয়েছে 2টা করে রাখার জন্য, দেখুন তারা 10টা রাখতেছে। লাঠি নিয়ে এই কুলেওড়াতে আক্রমণ করেছিল, এরা কিন্তু থানার সম্মুখে ঘোরাফেরা করছে, থানার সামনে এসে চা খাচ্ছে। এগুলো কিন্তু এটা একটি জটিল বিষয়। আর এটা নিয়ে কিন্তু এই যে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল এরা কিন্তু বারবার ওসি সাহেবের কাছে ধন্য দিচ্ছে, কিন্তু ওনারা কোনো ধরছেন না। তাছাড়া দেখা যাচ্ছে অন্যান্য মানুষের রিকোয়েস্ট শুনে ওনারা কাউকে ধরে আনছেন। সেটাকে আবার বিগত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে মৎস্য লীগের একজনকে ছাড়া হয়ে গেছে এখানে কারো রিকোয়েস্টে। সেগুলো একটু ফলো রাখবেন। আর বিশেষ করে থানার সম্মুখে যানজটটা সেটা নিয়ে একটু কথা বলেছি। আমরা দেখতেছি ভিডিও ফুটেজ, স্টিল পিকচার দেখতেছি, তারপর দেখেছি বিগত সময় তার কি ভূমিকা ছিল, এটা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আসার পরে যখন আপনি আবার একটা দেখা যাচ্ছে সকল ছাত্ররা সহজ যখন আসতেছে তখন আমাকে বিবেচনায় আনতে হবে তদন্ত করতেছে। পাশাপাশি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কাজ, সেগুলো কিন্তু করতেছে। এগুলো আসলে আমাদের অ্যাচিভমেন্টের ভিতরে খুব কমই আগে আমরা। আরেকটা বিষয় বলি যে মানুষ জিডি করেন, অনেক সময় নিখোঁজ জিডি, মোবাইল হারানো বিষয়, এই সবগুলো নিয়ে আমাদের এখানে ৬,৮০১টা জিডির যেগুলো আমাদের তদন্ত এবং উদ্ধার সংশ্লিষ্ট বিষয়, এর ভিতরে ৪,১০৫টা নিষ্পত্তি হয়েছে। মানে আমরা যে কাজগুলো রেকর্ডে থাকে না, রেকর্ডের বাইরের কথা বলতেছি, কিন্তু সেই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছে। সেজন্য আন্তরিকতার কোনো ঘাটতি নেই। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ পেলে আমরা আরো কোনো সেগুলো যেন পুলিশের কাজের সাথে আমরা অ্যাড করতে পারি। যে বিষয়টা আসছে মৎস্য লীগের জেলা, এরকম আমরা দেখছি যদি কোনো দাগি আসামি অপরাধী তালিকাভুক্ত আসামি মামলার, এখন দেখা যাচ্ছে যে জামাত এবং বিএনপিকে তদবির যদি করে অথচ সে আসামির তালিকাভুক্ত,
এজাহারভুক্ত আসামি। আমরা আমাদের পক্ষ থেকে আদালত তাদেরকে ছাড় দিবে, এটা আমাদের পুলিশ সুপারের কার্যালয়ে এই তথ্যের মাত্রাটা এখন জিরোতে চলে এসেছে, অলরেডি জিরোতে চলে এসেছে। প্রথমে হয়তো অনেকে বলে যে আপনি সার্টিফিকেট দেওয়ার কে, যখন বলে আপনি সার্টিফিকেট দিচ্ছেন, এই লোক যদি কাল কোনো কিছু করে আপনি দায়িত্ব দিবেন, রেসপন্সিবিলিটি দিয়ে দেবেন, দেখবেন যে সে লোক আর সামনে আপনার আসবে না। সেই 3টা মামলারই কিন্তু আমরা চার্জশিট দিয়েছি, আসামি অ্যারেস্ট করেছি এবং 2টা মামলা কিন্তু 164 আছে। এটা পুলিশ এত বেশি আন্তরিকতার সাথে, পুলিশের কৃতিত্বকে বলতেছি না, মানে আপনাদের আন্তরিকতা এবং পুলিশের কাজকর্মের স্পিড থাকার কারণে এটা সম্ভব হয়েছে। মাঝে মাঝে একটু কাজের একটা রিদম একটু আপ ডাউন হবে, সেটা আপনারা শুধরে দেবেন, আপনারা ধরে দেবেন, দেখবেন যে আমার মনে হয় আবার নষ্ট হবে না, অব্যাহত থাকবে। তখন লাগে জেল কারাগারে আমাকে মুক্তি দিতে গেলে জেল সুপারের অনুমতি লাগে এবং জেল সুপারের নাম নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী নাকি বলে দেয় যে পুলিশ সুপার যদি ক্লিয়ারেন্স দেন আমরা ছেড়ে দেবো। এই ধরনের তথ্য আসলে কি এটা রিউমার নাকি ভুল, এটা আমি জানতে চাই না। একটা তথ্য এই ধরনের কোনো তথ্য বা নিয়ম কানুন কোনোটার ভিতরে নেই। আদালত জামিন দিবেন, উনি জামিন পেয়ে ওখান থেকে বেরিয়ে আসবেন। পুলিশ সুপারের কাজ হলো অপরাধীকে আইনের আওতায় নিয়ে এসে দেওয়া, আর আদালতের হলো সেটা বিচার করা। সে জামিন পাবে কি পাবে না বিচারক তারা, আর তাকে পাঠানো হয় জেলখানায়, জেলখানা থেকে সে তার নিজস্ব গতিতে আইন অনুযায়ী বেরিয়ে আসবে। এক্ষেত্রে তো কারোর অনুমতি তো প্রশ্নই আসে না। এক্ষেত্রে ধন্যবাদ। আরেকটা আমি জানতে চাচ্ছিলাম যে আমরা আগামী কদিনের ভিতরে আমাদের শ্যাম সাধনা শুরু হবে, সেখানে মলম পার্টি এবং আমার জেলা সদরের যানজট, এই দুইটার প্রতি আমার একটা প্রস্তাব হচ্ছে যানজটের বিষয়ে, যে আমরা যদি আমাদের সেন্ট্রাল ওখান থেকে যদি চলে আসে আবার এদিক থেকে বাজার হয়ে চলে যায়, তাহলে ওয়ানও হয়ে গেলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। আর মলম পার্টি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আবার নিরাপদ হয়ে যাবো। আমরা যে ট্রাফিক নিয়ে আমাদের একটা প্রেজেন্টেশন হতে পারে, কৌশল চেঞ্জ করতে পারে, মানুষকে প্রতারণার বহুত ফাঁদ আছে। সেই জন্য আমাদের কিন্তু আর্থিক প্রতিষ্ঠান, প্রথমে আমরা কিন্তু বলেছি আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নিজস্ব যে সিকিউরিটি সেটা আমরা কিন্তু নিশ্চিত করার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা ভিজিটও করেছি। তারা অফিসার ইনচার্জ প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছেন, তাদের কোনো ফল্ট আছে কিনা সে ব্যাপারে আমরা তাদেরকে কিছু পরামর্শ দিয়েছি। সেই অনুযায়ী তারা না করলে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা তাদেরকে বলেছি যে আমরা কিন্তু আবার ভিজিটে আসবো, যদি আপনারা এগুলো না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব। আর যে কথাগুলো যে গ্রাহকের যে সেবাটা নিশ্চিত করার জন্য সেখানে তাদের কি কি ভূমিকা আছে, কেমন করবেন, শহরে তারা যে চলাচল করবেন এক্ষেত্রে পুলিশের কি ভূমিকা থাকবে, এর জন্য ভারত আসাম রাজ্য আমি ইসলামের সেমিনারে যুগান্তরের মহিলা প্রতিনিধি। আজকে আমি পুলিশ প্রশাসন সেই শ্যাম সাধনার সেই শান্তিপূর্ণভাবে রমজান পালনের যে উদ্দেশ্যে যে আজকে আগাম আমাদের প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আমাদের পরামর্শ নেওয়ার জন্য আজকে যে আমাদেরকে দেখেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বড়াকার আইন শৃঙ্খলা যেটা হচ্ছে 5 আগস্টের আমরা অস্বীকার করতে পারি না, বিভিন্ন কার্যক্রমের কারণে পুলিশের যে ইমেজ সংকট চলতেছে সেই ইমেজকে পুনরুদ্ধার করতে হলে আমাদের এখনকার যারা পুলিশ ভাইয়েরা আছে তাদেরকে পুলিশ ভাইদের আরো জনগণের আস্থা অর্জন করতে হবে। আমি যেটা দেখতেছি যে বড়লেখার ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রমজান মাসে সাধারণত 3টার পর থেকে ট্রাফিক জ্যাম শহরে বেশি হয়, ওই সময় 2-3জন ট্রাফিককে দিয়ে সম্ভব হয় না। এক্ষেত্রে আমরা বড়লেখার অভিজ্ঞতা হচ্ছে এখানে এই যে নিশ্চা নামে কিছু একটা সংগঠন আছে, তারা যথেষ্ট সহযোগিতা করে, তারা ট্রেন তাদের ট্রাফিক কন্ট্রোলের ট্রাফিক ভাইদের সাথে সহযোগিতা করলে ট্রাফিক কন্ট্রোল হয় এবং এই সময় ভিড় হয় রাস্তাঘাটে
এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা আগাম বেসরকারি বা স্কাউটদেরকে একটু সহযোগিতা নিয়ে ট্রাফিক করে আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা থাকলে আমরা যখন সাংবাদিকরা ওদেরকে বলি যে ওই জায়গায় একটা 144 জারি হয়েছে, একটা পক্ষ এখন নামতেছে, এখানে সংঘর্ষ করতে পারে আপনারা, তখন পুলিশ সুপার মহোদয় যে বড়লেখা বিষয়টা উঠে 144 রয়েছে, আপনার হত্যাকারীকে ধরা হয়েছে। আমার বড়লেখা অনেকগুলো ঘটনা একটা ব্যক্তি যে বাইরের একটু ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে যাবে বা বলে করবে। আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যমে যে পুলিশ যারা, কারণ 5 আগস্টে বড়রা বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের বা বিএনপি জামাতের বাড়ি করে তারা হামলা করেছিল, গিয়েছিল। অনেক লোক আছে এখন আমরা যাদেরকে খুঁজতেছি, তারা এই বর্তমান প্রেক্ষাপটে তারা তাদেরকে নিজেকে লুকায় রাখছে, কেউ কেউ আসতেছে আবার চলে যাচ্ছে। সেজন্য আমাদের যে নজরদারি নেই তা না, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের কিন্তু অ্যারেস্টের মাত্রা চলতেছে, অ্যারেস্ট কিন্তু কন্টিনিউয়াস চলতেছে। সেক্ষেত্রে আপনারা দেখবেন কেউ কিন্তু বারবার সুযোগ নেই, একটু অপেক্ষা করেন, যে হয়তো 6 মাস হয়ে গেলে এখনো কিছু করতে পারলাম না, কাউকেই বারবার সুযোগ নেই। সে যে কৌশলে অবলম্বন করবে, দেশে থাকলে তাকে ধরা হবে। এবং কে দেশে আছে না আছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের স্টপেজের কারণে এয়ারপোর্ট থেকে আমরা কিন্তু 6 জনকে নিয়ে আসছি, কারণ বাইরে যাওয়ার সুযোগ নেই, বাইরে যাওয়ার চেষ্টা করছে, নিয়ে আসছি আমরা। হতে পারে তার মানে স্ট্যাটাস একটু কম, মানে আপনি চাচ্ছেন যে লেভেলের দোষর, যে লেভেলের অভিযুক্ত, সে তার হয়তো অভিযুক্তের মাত্রাটা একটু কম বা তাকে একটু লোকজন কম চেনে, কিন্তু সে কিন্তু চেষ্টা করেছিল বাইরে যাওয়া, পারেনি। পারানোর কোনো সুযোগ নেই, তাকে আমাদের আইনের আওতায় আসতে হবে, এটা নিশ্চিত থাকে। আমি প্রথমে আমাদের আন্দোলন উপজেলায় বিভিন্ন স্কুল বালিকা উচ্চ বিদ্যালয় আছে, এবং আন্দোলনের মহিলা উচ্চ বিদ্যালয় এবং প্রত্যেকটা রাজনগরের প্রত্যেকটা হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখার জন্য আন্দোলন করছিল, এবং প্রত্যেকটা রমজান আসলে দেখা যায় রাজনগরের বিভিন্ন বাজারে ব্যবসায়ীরা সাধারণ মানুষ উপকৃত হবে। একটা বিষয় হচ্ছে রাজনগর মাদকের ব্যবসায়ী অবস্থাটা চরম পর্যায়ে পৌঁছেছে, কারণ রাজনীতির মাত্রা এখানে মাদ্রাসা হয়। এ বিষয়ে তথ্য আমাদের রাজনগরকে আমরা তথ্য দিয়েছি, তথ্য আছে। আমরা আরেকটা বিষয় হচ্ছে রাজনগরের বিভিন্ন পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে, গাড়ি এবং পরিস্থিতি বিভিন্ন আরোগ্যদায়ী ও সুরক্ষা বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিনে ব্যবস্থা আর আপনাদের যে বিষয়টা, এই যে এখানে আমাদের যে সার্কেল আছে, সার্কেলকে রাখা হয়েছে, উনি ব্যবস্থা নেবেন। আমরা কিন্তু এই যে মৌলভীবাজার সদর থেকে আলাদা মনে করি না, রাজনগরকে একসাথেই ভাবে দেখি, চিন্তা কিন্তু আমাদের পরিকল্পনা এরকমই থাকে। আপনারা একটা আলাদা কিন্তু সুযোগ পেয়ে থাকে না। রাজনগর তো আমার রাজনগরের লোকজন তো খুবই সন্তুষ্ট দেখি। আসসালামু আলাইকুম, আব্দুল বাসিত বাচ্চু, দৈনিক প্রতিদিনের সংবাদ, দ্য ডেইলি ভয়েস অফ এশিয়া। তো ধন্যবাদ। রমজানকে সামনে রেখে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে আজকের যে সভা, আমি দীর্ঘায়িত করবো না। শহরের যানজট যেহেতু আলাপ হয়েছে, পাশাপাশি শহরের শ্রীমঙ্গল রোড এবং সিনিয়র মাদ্রাসা সাইটে সাম্প্রতিক যানজট বেড়েছে, এদিকে ট্রাফিক পুলিশ মোতায়েন করলে ভালো হবে। 2 নম্বর হলো, এই রমজানকে সামনে রেখে বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যারা এই বাজারের বড় ব্যবসায়ী প্রচুর বোতলজাত সোয়াবিন তারা মজুত করেছে বিভিন্ন।
এবং এটা যদি মানে উন্মুক্ত করা না হয় তাহলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হবে এবং গত 2 দিনে ময়দা, চিনি, দুধ, চুলা, মশলা সবকিছুর দাম বেড়ে গেছে। এই কারণে হঠাৎ বাড়ছে সেটাও জানি না। আর আইন শৃঙ্খলার যে বিষয়, আপনাদের কার্যক্রম অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু জানি না, আমার কাছে যেটা মনে হচ্ছে আপনাদের যে কার্যক্রম, কারণ ডালপালার বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা যে খবর পাচ্ছি যে মূল গাছ ঠিক রেখে আপনারা ডালপালা নিয়ে ডিল করতেছেন, এইভাবে দেখবেন হঠাৎ আবার আইন শৃঙ্খলা আকস্মিক অবনতি ঘটবে সুযোগের অপেক্ষায়। যেমন আমরা দেখতেছি ইউনিয়ন পর্যায়ে, বিভিন্ন গ্রাম পর্যায়ে হয়তো যারা দূষর তাদের কিছু দালাল থাকে, টাউন থাকে, এদের 2-1জনকে ধরা হচ্ছে, কিন্তু চিহ্নিত দূষর যারা প্রকাশ্যে মানুষ হত্যা করছে। আমি যে ইউনিয়নের বাসিন্দা, আজিপুর ইউনিয়ন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমেই একজন আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে এবং আমি ওই জায়গায় যাওয়ার পর সে শুধু এই কথাটি বলছিল যে ভাই বাচ্চু এসেছ, আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, ডাকাতি শুরু হয়ে গেছে, মানে সে কিন্তু আওয়ামী লীগ করে। তখন আমি চিন্তা করলাম যে এই আওয়ামী লীগ করে লোকটা এই কথা কেন বললো। পরে তাকে আমি গোপনে তার সাথে আলাপ করে সে ডাকাতের নাম বললো, যে বর্তমানে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। কিন্তু পুলিশ দফায় দফায় তার সাথে তখন গোপনীয় আলাপ করছে, কিন্তু তার ওই নাম নেয় নাই। বর্তমানে কুলাউড়া সার্কেলের যে অ্যাডিশনাল এসপি আছে, পরবর্তীতে তিনি ওসি হয়ে এসেছিলেন, উনাকেও শেষে সে গিয়ে বলেছে, কিন্তু তার নামটা নেওয়া হয় নাই। 2009 সালে জুন মাসে, আজিপুর 2009 সালের জুন জুলাই আজিপুর ইউনিয়নে প্রকাশ্যে মধ্যরাতে পিটাইয়া একজন ইউপি সদস্যকে হত্যা করা হয়েছে। ওসি সাহেব হয়তো মারা গেছে, তিনি জানতেন বিষয়টা, অনেক উপর থেকে সে ধরনের একটা আশ্বাসের প্রেক্ষিতেই তাকে মারা হয়েছিল। যিনি আশ্বাস দিয়েছিলেন তিনি অবশ্য বর্তমানে জেলে আছেন। মেম্বারকে মারার জনরোষে মামলা হয়েছে অর্ধেক আসামির বিরুদ্ধে, চার্জশিট হয়েছে, কিন্তু 164 করা হয় নাই, যে কারণে আইনের ফাঁকফোকর নিয়ে সাক্ষীদের সাক্ষী দিতে পারে নাই। মামলা রিলিজ হয়ে গেছে গত 1 বছর আগে। সেই দূষণরা এখনো কিন্তু তারা আছে। হাজিপুর শরীফপুর বর্ডার সাইডে একটা চক্র আছে, এই সদ্য পলাতক হাজিপুর শরীফপুরের চেয়ারম্যানের নেতৃত্বে 20 থেকে 30 জনের, যারা এই পুরো এলাকার অপরাধকে নিয়ন্ত্রণ করে। কিন্তু আজকে দেখা যায় দালাল বাটপার 2-1টা ধরা পড়ে, কিন্তু এই সমস্ত দূষণরা আইনের বাইরে। আমি এসপি সাহেবকে বলবো, দেশের পরিস্থিতি কিন্তু ভালো না। গত 2-3 দিনে আমাদের কাছে যা মনে হচ্ছে, অপরাধীরা কিন্তু আপনাদের চেয়ে আরো শক্তি সঞ্চয় করতেছে। আপনাদের লোকজন গত রাত্রে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে এবং এটা একমাত্র এটা যদি দমন করতে হয় তাহলে ওই ডালফালাকে না ধরে চিহ্নিত দূষর যারা, আওয়ামী লীগের সব খারাপ না, অনেক ভালো লোক আওয়ামী লীগে আছে, কিন্তু দূষর যারা, তারা যে দলে যাবে সে দলেই দূষর। তারা বিগত 15 বছর চুরি, ডাকাতি, মামলায় আসামি দেওয়া, ধর্ষণ মামলার আসামিকে রক্ষা করা অনেক ধান্দা করছে। আর শুধু মামলা হলেই যে আপনি পারবেন, আপনাকে আইন অনেক সুযোগ দিয়েছে। আপনি একদম পুলিশ সুপার হিসাবে আপনি যে পরিমাণ সুযোগ আপনার হাতে আছে, সেটাকে আপনি যদি ইউজ করেন অপরাধীদের বিরুদ্ধে, মামলার দিকে না তাকাইয়া, মামলায় অনেক ভালো লোক আসামি হয়ে গেছে। এই যে বর্তমানে যে মামলাগুলো হয়েছে, 50% ভালো লোক আর 50% খারাপ। মামলা বড় কথা না, অপরাধীর বিরুদ্ধে আইনের ব্যবস্থা হবে এবং সেটা আপনি চাইলে নিশ্চিত করতে পারবেন, সেই বিশ্বাস আমাদের আছে। ধন্যবাদ। যে এখানে বিগত সময়ে যারা মানুষের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, বিভিন্ন বাণিজ্য করেছে, সালিসের নামে মানুষকে ফতুর করেছে, আমরা তাদেরকেই ধরতে চাই, তাদেরকে আইনের আওতায় আনতে চাই। এক্ষেত্রে আমাদের ডিআইওয়ান সাহেব এখানে আছে, প্রতিটা শোনার কথাটাকে গুরুত্ব দিয়ে আজকে অফিসার ইনচার্জের সাথে কথা বলাবে এবং আমি তো সব জায়গায় যাই, আপনার এটা নিয়ে আরো বেশি আমরা তালিকা করে এই কাজটা করবো। যেমন রুট লেভেল থেকে আপনাদের কাছ থেকে তথ্য আসতেছে, আপনারা নিশ্চিত থাকেন থানার অফিসার ইনচার্জের কাছে যদি তথ্য দিতে আপনার মনে হয় যে বিশ্বাস পাচ্ছেন না, দরকার নেই। পুলিশ সুপারের নাম্বার সবসময়ের জন্য আপনাকে এন্টারটেইন করবো, কোনো সমস্যা নেই। তথ্য আমাদেরকে দেবেন, আমরা দেখেন কি করি না করি, পুলিশ সুপার কি করতে পারে কি না পারে, আন্তরিকতার কোনো অভাব আছে কিনা।
আর একটা বিষয় বলি, বিগত সময় তো বিগত সময়, এখন তো আপনাকে হেল্প করার জন্য আপনার পাশে অনেক লোক আছে, চোখে দেখেন না কেন, ধরে রেখে পুলিশকে খবর দেন, সমস্যা কি? এই কাজটা তো করতেছেন না। যারা খারাপ করেছে, আপনার তো ভূমিকা থাকার দরকার, এরকম লোকজন যে খারাপ করেছে, তুই আমার সঙ্গে এটা করেছিস, অন্যদের সঙ্গে করেছিস, তুই এই কমিউনিটিটাকে খারাপ করেছিস, ধরে রেখে পুলিশকে খবর দেবেন, দেখবেন যে অন্যদের বিরুদ্ধে কেমন। এটা আমি আপনাদেরকে অন্যায় করতে বলতেছি না, মানে এটা হলো পুলিশকে খবর দেওয়ার জন্য বলতেছি, পুলিশকে সহযোগিতা করবেন। দেখবেন এখন পর্যন্ত দেখিনি যে অমুক লোকটা হলো, এই খারাপ লোকটা এই বাড়িতে বসে রয়েছে বা দোকানে বসে রয়েছে, এই তথ্যটা দিয়ে দেখেন না কেন? ওসি যেতে বাধ্য। আমাদের ওসিদেরকে কিন্তু বর্তমানে এরকম না যে উনি অন্য কাউকে বলে কাজ করাবেন না, ওনাকে নিজে করতে হবে। এখন অফিসার ইনচার্জ তাকে নিজে কাজ করতে হবে, কারণ ওনাকে কিন্তু কোনো ঘাট বা কোনো ব্যক্তির বা কোনো অফিস অতিক্রম করে এখানে আসতে হয় না। পুলিশ সুপার ওনাকে মনে করেছেন, তাই ওনাকে অফিসার ইনচার্জ হিসেবে দেওয়া হয়েছে, বোঝা গেছে? সেই জন্য সে দায়ী তার কাছে আছে, সেই দায়বদ্ধতার আলোকে সে যদি তার দায়িত্ব পালন না করতে পারে, তাহলে এটা সরি বলতে হবে আমাদেরকে, ভাই অন্য লোকের কাছে আমাকে দায়িত্ব দিতে হবে। আপনি বলছেন, আপনার বিষয়টা আমি গুরুত্বের সাথে বিবেচনা করে কাজ করবো। যে ওয়াকওয়ের পিছনে নদীর যে নিচের জায়গাটা, যেখানের মধ্যে আসলে অপরাধ হয়, এবং এই অপরাধের কাজ এখানে বেশি যেটা হয় এটা হলো সামাজিক অপরাধ। সামাজিক অপরাধ করে যেমন নদীটা শুকিয়ে গেছে, ছেলেমেয়েরা অনেক দূরে চলে যায়, আর তারা বিভিন্ন ধরনের ইয়ে করে, যেটা হলো বাসা বাড়ির থেকে জানালা দিয়ে বা দরজা দিয়ে এটা দেখা যায়। দেখে আমাদের যে সামাজিক অপরাধের যে একটা সংজ্ঞা, এটাতে এটা পড়ে। আমি মনে করি যদি আপনার 4 নম্বর ওয়ার্ডে আপনার যে দায়িত্বে যা আছে, বাড়ি থেকে যে করে, আমাদের একটা কমিটিও আছে, আমাদের মুস্তাক ভাই আছেন, সাইফুল ভাই আছেন, সবাই আছেন, আমাদের একটা কমিটিও আছে। যদি ওনারা আমাদের সহ মাঝে মধ্যে একটু হালকা পাতলা যদি একটু দাওয়া দিয়ে করেন, এই সমস্ত আপত্তিকর কথা আমি আর শুনতে চাই না। আপনার এই কমপ্লেনটা আমি জিরোতে আনতে চাই। ধন্যবাদ। আমরা সর্বাত্মক চেষ্টা করবো, আমাদের ডাকেন যদি আপনারা দয়া করে, যে আমরা চেষ্টা করবো। দ্বিতীয় যে বিষয়টা হলো পুলিশ সুপার, যে সদর হাসপাতালের সামনের যে ফুটপাতের বিষয়টা আসছে, কতদিন আপনারা জানা আছে, অতি সব জানেন, আমি তার আগে দেখে আসছি যে ছেলেটাকে ধুলাই গ্রাফি দূরে প্রস্তাব করছে। একজন MBBS ডাক্তার মৌলভীবাজারেরই, উনি ওরে জিজ্ঞাসা করছিল, ওনার একটু হাত দিয়ে মানে ইয়ে করছে, হাত দিয়ে ঘুষি মারছে, হয়তো ওই হিসাবে জানা আছে বিষয়টা। ওই ছেলেটাও এই সদর হাসপাতালের সামনে তার ইয়ে ওই যে ফুটপাতের দোকান, অনেক ইয়ে করছে, ওনার সাথে বেজ্জতি করছে, ওনারা একটু হাত দিয়ে আঘাত করছে। পরে হয়তো ছেলেটারে সদর ইয়েতে আনা হয়েছিল, থানাতে আনা হয়েছে, বাজে হয়তো ছাড়িতে হয়েছে, কীভাবে জানি না। এই যে ফুটপাতের কারণে আসলে মানে এটা অন্যায়। তখন সেন্ট্রাল রোডে আমি আপনাকে বলি, সেন্ট্রাল রোড চৌমোনা থেকে পশ্চিম দিকে কোনো দিনই সবজি পড়ছে না। আপনি আজকে সন্ধ্যা করে যান, দেখবেন সবজি লতা এই সেই সেন্ট্রাল রোড সারাটা বড়ি বানাইছে, এত মানে ফুটপাথ দিয়ে হয়েছে আর দখল হয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না। তো এরপরে যদি একটু সামনে ঈদ রমজান, এই ব্যাপারে একটু শক্ত অবস্থানে নেন আর আমাদের সহযোগিতা লাগলে বলবেন, ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করবো। ধন্যবাদ। ওই তো ট্রাক্টর দিয়ে মাটি টানা হচ্ছে, আগে দিনের বেলা হতো, এখন রাতের বেলা হচ্ছে। এটা মানুষের ঘুমের ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা বয়স্ক এরা এখন যেটা বলি, সামনে রমজান মাস আসছে, জাল নোটের কিছুদিন পূর্বে বাবলা সে কাতার থাকে, সে তার একটা সিন্ডিকেট রয়েছে 2-3 জনের ফুলতলায়। সে টার্গেট করে যে কোন প্রবাসী কাতার যাবে, তার কাছে একটি ট্রাউজার দিবে বলে সে একটি প্যাকেট দেয়, এবং সম্প্রতি সময় এটা আমরা দেখতে পাই যে সে ইয়াবা পাচার করছে। থানা পুলিশ এটিকে জব্দ করে একটি মামলা নেওয়া আছে। কিন্তু দুঃখের বিষয়, ওখানে ট্রাউজার দেয় মানে বুঝলাম না। বাবলা ফুলতলায় একটি ছেলে, বাবলা সে কাতার প্রবাসী, কাতার থাকে। তো সে টার্গেট করে যে কাতার কোন প্রবাসীটা যাবে, ছুটিতে গেছে বা নতুন যাচ্ছে, ওই তার কাছে যাওয়ার একটা ট্রাউজার আনতে হবে বলে সে একটি প্যাকেট সে কাতারে নেয়। কিন্তু ওইখানে সে ইয়াবা ঢুকিয়ে যেটি সম্প্রতি সময়ে এগুলো তো ধরা পড়ার কথা। তো এগুলো এটা কেন ধরা পড়ছে না? কিন্তু সম্প্রতি সময়ে ওখানে ধরা পড়ে যাবে, স্ক্যানার মেশিন আছে। কিন্তু এভাবে সে প্রচুর পরিমাণে মানে ইয়াবা সে কাতারে নেয় এবং কাতারের লোকেরা খাওয়াচ্ছে। কাতারে নেওয়ার সুযোগ নেই, উপর থেকে উপর দিয়ে এলো ক্রেন বানায় আপনি এই পাশে দিচ্ছেন,
ছোট গরু আসলে বিগত সরকারের আমলে আমরা যারা দেখেছি সাংবাদিক নামদার কিছু মানুষ যারা শহরে বিভিন্ন মহলে সরকারি দপ্তরে গিয়ে অতর্কিত হামলার মতো বলা যায় বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এটা বিভিন্ন দপ্তর আমাদের সাথে এখনো তারা আমাদের সাথে কমিউনিকেশন করেন, দুঃখ প্রকাশ করে থাকেন। কোনো কিছু ওখানে সেগুলো দেখার জন্য আমরা এখানে দেখবো যে আসলে জমিটা কারোটা জোর করে দখল করতেছে কিনা, যেহেতু ওই জায়গায় তারা ওই কমিউনিটির ভিতরে থাকে। এক্ষেত্রে ডিসি মহোদয়কে বললে আমার মনে হয় একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে বলে আশা করি। আর এই যে সাংবাদিকদের কথা কেন বলি, যে পেশাটা হলো মহান পেশা। আপনার রিপোর্টের কারণে একজনের ক্ষতি হবে, আপনার কথার কারণে একজনের ক্ষতি হবে, সেটা তো মনে হয় যে তার কাউকে অস্ত্র দিয়ে আঘাত করার চাইতে বড়। সেজন্য আমরা মনে করি এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারাই চিহ্নিত করবেন এবং এই ব্যাপারে আমরা ব্যবস্থা নেব। ভাই বেশ কিছুদিন ভালো ছিল, যখন অনেকটা ছিল না তখন অনেকটা ভালো ছিল, এখানে কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এখন কিন্তু আরো ভালো হওয়ার কথা ছিল। যেমন আমি বলি মাদকের ছড়াছড়িটা বেড়ে যাচ্ছে, স্পটগুলো বেশি লাগবে না। আপনি বেরিরচর কন্ট্রোল করেন, গোবিন্দশ্রীর কন্ট্রোল করেন, সৈয়ারপুর, বরহাট, জগন্নাথপুর, মোস্তাফর ইউনিয়নের এবং গয়গঞ্জ, এই ৬-৭টা স্পট কন্ট্রোল করলে মৌলভীবাজার আশপাশ মাদক নিয়ন্ত্রণ হয়ে যাবে। ২ নম্বর অনলাইন জুয়া এবং ক্যাসিনো। আপনি সন্ধ্যার পর যদি দেখেন গেম এবং ছেলেরা অনলাইনে জুয়া খেলতেছে হরদম, এটা যদি বন্ধ না করেন আমার সমাজটা ধ্বংস হয়ে যাবে। আপনি এই মোস্তাফাপুর, দরগাপন, বরগাপন, দয়ারপুর, এই সব রাস্তার পাশে বসে ছেলে দৌড়ছি মার এমন সুন্দর দেখবেন যে কথা বলে এবং লাইন বান্ধিয়া তারা খেলতেছে। এগুলা যদি ধরেন তুলে মোটামুটি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। আর যানজটের ব্যাপারটা, মৌলভীবাজার শহরের রাস্তাগুলো কিন্তু অনেক প্রশস্ত, কিন্তু এলোপাতারি গাড়িগুলা রাখার কারণে আমরা পাচ্ছি না। এগুলা যদি আওতার ভিতরে নিয়ে আসেন। ২ নম্বর হইল যে টমটম, সিএনজি এবং ব্যাটারি চালিত রিক্সা, এগুলো অনেকেরই লাইসেন্স নেই। যাদের লাইসেন্স নেই মামলা দিয়ে যদি সরে থাকে এগুলো অনেকটা যানজট মুক্ত হয়ে যাবে। দেখবেন যদি অনেক ভোট দেখার মতো এদিন বিআরটি অফিসারের সাথে 50%-এর উপরে অবৈধ চলতেছে, তাদের কোনো ফিটনেস নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, কিচ্ছু নেই। এগুলো যদি নিয়ন্ত্রণ ভোট দেখেন নেই সরে যাবে। ৩ নম্বর, আপনি ফুটপাতে আমরা হাঁটার ফুটপাত পুরাটা দখল করে নিয়েছে। সবজি মাছ আমাকে দোকান দিয়েছে মালিক ভাড়া, দোকানের 2 সাইডে আমি দিয়ে দিয়েছি আবার 2 জনকে ভাড়া। ওরা রাস্তার উপরে এসে দোকান জুড়ে সাবলেট, এতে গিয়ে রাস্তাটা অনেক সংকীর্ণ হয়ে যাচ্ছে। এইটা যদি আপনারা একটু পদক্ষেপ নেন। আরেকটা জিনিস হলো রোজা আসছে এবং ঈদ আসতেছে, ব্যাংকগুলাকে টার্গেট করে ছিনতাই প্রতি বছর হয়। এইটা একটু দেখবেন যে ব্যাংকের ম্যানেজারদেরকে একটু নির্দেশনা দিবেন যে কারা বসে থাকে মোবাইল টিপে, এটা একটু মনিটরিং করলে বুঝতে পারবেন। অলরেডি আমরা এটা ধন্যবাদ আপনাকে। 1 মিনিট একদম। আচ্ছা, ওনার সাথে মানে কতটা লাইসেন্স দিতে পারে মৌলভীবাজারে আর কতজন ব্যক্তির কাছ থেকে এই লাইসেন্সের জন্য টাকা জমা দিয়েছে, তাদেরকে লাইসেন্স দিচ্ছে না কেন? লাইসেন্স তো পুলিশ দেবে না, দিবে উনি না? টাকা জমা নেবেন, লাইসেন্স দিবেন। উনি তো আমাকে স্লিপ দেখায়, ওনার লাইসেন্স নিতে কি হয়েছে? উনি টাকা জমা দিয়ে স্লিপ তো দেখাচ্ছেন না, উনি দেখাচ্ছেন না যে স্যার এই আমি টাকা জমা দিয়েছি, আমাকে লাইসেন্স দিচ্ছে না। সমস্যা তো এই জায়গায়, উনি কি অপরাধ করেছে? ওনাকে কেন চালানোর অনুমতি দিয়েছে? উনি তো লাইসেন্স বিহীন, আমি কি বলবো? উনি তো টাকা জমা দিয়েছে, উনি আপডেট। ওই ব্যক্তির গাড়িতে নাম্বার ওঠেনি কিন্তু উনি তো আপডেট না। ডেট যেগুলো ওভার আছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে কিভাবে আমি বলি। গত মাসে আমাদের 25.5 লাখ টাকা হলো জরিমানা হয়েছে। আশেপাশে 3 জেলা মিলিয়ে হলে আমাদের সমান হয়নি। আপনার আমাদের এই মৌলভীবাজার জেলা তো একটা পকেট, সিলেট জেলা অনেক বড় জেলা, সুনামগঞ্জ, 3 জেলা মিলেও আমাদের সমান হয়নি। তার মানে আমাদের ট্রাফিক কিছুটা হলেও কাজ করতেছে, মানে মানুষের উপরে জুলুম করতেছে না। এই যে যাদের কাগজপত্র আপডেট নেই
সেই লোকগুলোর উপর নজর দেওয়ার কারণে কিন্তু এমন হয়েছে। রাখবে এখানে হয় পড়ার টেবিলে থাকবে, নাই কেউ কাজ করলে কাজের ওখানে থাকবে, সন্ধ্যার পরে কোনো আড্ডায় শহরে হবে না। অফিসার ইনচার্জ সদর আমি কিন্তু বলছি এই শহরে কোনো জায়গায় আড্ডা হবে না, আড্ডা কোনো জায়গায় এই অভিযানে আওতায় আনা হোক, পাসপোর্ট করে অভিযানে আওতায় আনবে আরো এটা বাড়বে। ঠিক আছে, সুতরাং আমি একটা ছবি শুধু আপনাকে দেখাই, এই দেখেন, যদি একটু দেখেন এই ছবিটা হচ্ছে কি মৌলভীবাজার শহরে মনে করেন যে যানজট হবে, কিন্তু তিনটা পরপর যখন থাকে তারপর আর জায়গা কিন্তু থাকে না। ওই জিনিসটা আপনারা মাইকিং করার বলে আপনারা থাকেন, যানজট তো হবেই শহরে হবে, কিন্তু একটা লাইন করে 1 নম্বর। আর সেকেন্ড একটা বলি, যেহেতু পর্যটন এলাকা নিয়ে একটা কথা বলি, আপনি জানেন যদি পর্যটন এলাকায় একটা গাড়ি আছে চাঁদের গাড়ি, সেটা চাঁদের গাড়ি আমরা বলি বলে লাল যে জিপগুলো আছে, কোনোটা জিপের কিন্তু এগুলা কিন্তু আবার বলে লাইসেন্স কি বলে, এখানে তো বুঝে ট্রাফিকের আছেন যে জিপগুলো আছে, যে রঙিন জিপগুলো, নিয়ে গেল একটা গ্রুপকে, দেখা গেল আপনার মোবাইল মিসিং, অনেক কিছু হয়ে গেল, সামনে আরো কিছু হয়ে গেল, আপনার গাড়ির কোনো কাগজ আছে অথবা কোনো নাম লেখা আছে, ঘটনা ঘটে ব্যাখ্যা দিলে 4টা গাড়ি গিয়েছে, গিয়ে লোকজনকে ফেলে চলে আসছে। এখন লোকজন আমাকে পরিচিত একজন ফোন দিল, ভাই তারা চলে আসছে আর একটা ক্লিপ ধরতে, দেখা গেল ড্রাইভারের নম্বর আছে, নম্বর বন্ধ করে রাখছে, নাম প্লেট কি নাই, যে রেজিস্ট্রেশন নম্বর অত কোনো নম্বর নেই, যে অথবা কোনো চিহ্ন নাই যে তাকে খুঁজে বের করতে। আমরা এটা একটু আমরা নম্বরের আওতায় আনতে পারি কিনা, এটা কোনো নম্বরের আওতায় মানে বলে মাঠে গাড়ি রাখার ব্যবস্থা করা হয়, আমার মনে হয় এটা ভালো হবে। এই জিনিসটা দেখবেন আপনারা। এটা অত্যন্ত সময় উপযোগী একটা কথা, যেটা এই গভর্নমেন্টের স্পিচের সাথে এই ছাত্র জনতা বলেন আর আমাদের এই ফ্যাসিস্টের সরাতে যে আমাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার প্রতিফলনের একটি নামমাত্র। এটাকে যদি আজকে আমরা ওইভাবে দেখি যে আমাদের গণমাধ্যম কর্মীদের সামনে যেভাবে এসপি সাহেব এসপির জবাবদিহিতা নামে যে এই প্রসঙ্গটি নিয়ে এসেছেন, এটাকে যদি ব্যক্তি ঘটাতে চান, এর চেয়ে যদি আমাদের আউটপুট পেতে চাই, জনসাধারণকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই, যে আমাদের অভিযোগগুলো আসছে, মাদক বলেন, চোরাচালান বলেন, স্বৈরাচারী দূষণ বলেন, আমাদের সকল বিষয়, এটাকে যদি আমরা উপজেলা পর্যায়ে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, এটাকে যদি আমাদের প্রত্যেকটা উপজেলায় জেলা পরিষদের একটা মাঠ আছে, উন্মুক্ত মাঠেও করতে পারেন, অথবা জেলা পরিষদের অডিটোরিয়ামও আছে, সেগুলোতে নিয়ে যদি আমরা এসপির জবাবদিহিতা নামকরণ করে এটাকে যদি আমরা ওপেন হাউসও বলতে চাই না, ওপেন হাউস অনেক শুনেছি, ওপেন হাউস অনেকেই বলেছে করেছেন, যেটা ফ্যাসিস্ট গভর্নমেন্টে করেছে। এগুলো করে কি হয় যে অসির যে নামমাত্র কিছু ব্যক্তি বিশেষ এদেরকে ডেকে এনে ওই এসপি সাহেবকে কথা ভালো ভালো শুনে এগুলো চলে যায়। আমাদের কথাটা হলো যে একটা গভর্নমেন্ট হচ্ছে বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্টকে সরাতে গিয়ে অনেক গুম খুন, আমার সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষ আজকে আত্মহত্যা দিয়েছে। এই ফ্যাসিস্ট আজকে আসছে, এই দেখেন সাংবাদিক হিসেবে, ওরা সাংবাদিক নাম হয়ে আপনার এখানে চলে আসবে। এই ফ্যাসিস্টের দূষণাই আপনার এখানে আছে, আপনি জানতে পারেন না, কারণ আপনি জানার কথা। ফ্যাসিস্টকে যারা সহযোগিতা করেছে এরা এখন দেখবেন সাংবাদিক হিসেবে এরা এখানে আপনার এখানে চলে এসেছে, এরকম প্রত্যেকটা অফিসেই যাচ্ছে। এদেরকে রুখতে হলে আমাদের অনেক ত্যাগ আছে, অনেক তিতিক্ষা আছে, আমাদের জেল জুলুম অনেক কিছু হয়েছে, বাড়ি ঘরে কেউ থাকতে পারে। এই গভর্নমেন্ট এসে যদি এদেরকে সামনে ছাড়িয়ে দিয়ে বসতে দেখা যায়, এসপির সামনে কথা বলার দুঃসাহস দেখায়, এগুলো তো আমাদের দুঃখ হয়, ব্যথা হয়, খুব হয়। এগুলো যদি জেলা অফিসের বিভিন্ন জায়গায়, উপজেলা অফিসের বিভিন্ন জায়গায় ঢুকে এদের অপকর্ম করার সুযোগ পায়, এগুলোকে আমাদের থামাতে হবে, এগুলো এখনই থামাতে হবে। এগুলো থামাতে হলেই এসপি মহোদয়কে আমাদের যে উপজেলা পর্যায়ে যেতে হবে, উপজেলা পর্যায়ে গিয়ে আবার আপনি ওই যে বললেন এসপির জবাবদিহিতা, আপনাকে বেশি না ওই একটা উপজেলায় একটা মাইকিং করলে যথেষ্ট, একটা মাইকিং
এই মাইকিংটা যদি করা যায় যে এসপি সাহেব এসেছে, আমাদের দুঃখের কথা শুনবে, চুরি হচ্ছে কোথায়, ডাকাতি হচ্ছে কোথায়, কোথায় দূষণ আছে, এই মেসেজটাই যথেষ্ট আপনাকে নিয়ে শত শত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে, সুশৃঙ্খলভাবে দাঁড়াবে। আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, একটা দিন একটা উপজেলাকে, 7টা উপজেলাকে আপনি একেবারে সহজে সারা জেলাকে আপনি এই কি রুটে নিয়ে যেতে পারেন। আমাদের এই যে দলের নাম বলা হয়েছে, এই দলের চেয়ারম্যান তিনি নিজেও ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে এই দলে আশ্রয় দেওয়া হবে। এর জন্য বলি, আসল নাম সে সাংবাদিক নাম দেয়, সে ফ্যাসিস্ট, সে যে বিগত সরকারের দোষক ছিল, তার সাথে সে ওসি সাহেবের সাথে সে কানাকাটি করছে আমার সামনে। আমি প্রতিবাদ করলাম, সার্কেল সাহেব আমাকে বললো যে আপনি আজকে কথা বলেন, এটা অফিস। আমি বললাম যে প্রতিবাদের বাসা এইভাবে হয় বলে আমি বেরিয়ে আসছি, যে আমি এখানে থাকবোই না, বসবোই না। এই ফ্যাসিস্ট সরকারের দোষরা এখনো এই জুরি থানা ঘেরাও করে রেখেছে। বক্তব্য আছে। আমার কথা হলো, পৌরসভা যদি, এটা কিন্তু সামগ্রিক কথা, আমার ব্যক্তিগত কথা না, পৌরসভা কোথা থেকে নিবে? যার মালিকানা কোনো ভবনে যদি থাকে তাকে ট্রেড লাইসেন্স দিবে, তার থেকে নিবে বাৎসরিক ট্রেড লাইসেন্স ফি এবং পৌর কর। এখন যদি উনি পৌরসভা যদি এইভাবে রাস্তায় একেবারে হাজার হাজার, আমি একটা দুটা না, হাজার হাজার, আপনি যদি বরাটের এক প্রান্ততে যান, একেবারে শমশনগর রোড, এম সাইবুরমান রোড হয়ে শমশনগর রোড, এই পুরাটা, এদিকে চাঁদনীঘাট থেকে যদি আসেন আপনার অফিস এই পর্যন্ত যত ভ্যান আছে, এদিকে পুরাতন হাসপাতাল সড়ক, নতুন হাসপাতাল শ্রীমঙ্গল সড়ক, তারপরে এইসব সড়ক অলি গলিতে এইসব এত ভ্যান, এত টাকা, আমরা তো কখনো পুরসভার বাজেটে ওই যে আয়ের উৎস থেকে ওই খাতটা তো কখনো আমরা দেখি নাই। সুতরাং আমাদের সন্দেহ এই টাকাটা পৌরসভার খাতে যাচ্ছে না, আর গেলেও এটা তারা সম্পূর্ণ অবৈধভাবে আদায় করছে। এটি আপনার মাধ্যমে আমরা সকল সাংবাদিকের দাবি, এটা এই চাঁদাবাদিটা লাইসেন্সদারি রূপের নামে চাঁদাবাদিটা বন্ধ হতে হবে। মাদকের নিয়ন্ত্রণের কথা বলেছেন, মাদক কিন্তু আসলে কিছুটা হয়তো আগের চেয়ে একটু বেড়েছে, এটা অস্বীকার করার সুযোগ নাই। আমি আমার মাঝে মধ্যে আমার কর্মস্থল থেকে যখন আমি বাড়ি ফিরি, তখন আমি একটু অনুমান করতে পারি যে কোন ছেলেগুলা কি ধরনের। তো দেখি আড্ডা দিচ্ছে 4টা 5টা, ওই অন্ধকারে অন্ধকারে বসে মাথা নিচু নিয়ে, তখন বেলা রাত 1টা 1:30 এই ধরনের হবে। আমি একটু বেশি রাতে আমার বাড়ি ফিরি, তো এই দৃশ্যগুলো দেখি। তো এগুলো যদি একটু পরে একটা, তখন আমি ওখান থেকে একটু ওদের পিছনে গিয়ে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম কি বিষয়? না এই বিষয়, যে কি করো তোমরা? বললো আমি ছাত্রদল করি। তো আমি বিষয় ছাত্রদল তুমি করো, তোমার নেতাকে? নেতা বলতে পারে না। বললাম যে কোন ইউনিটের তুমি ছাত্রদল? কথা বলতে পারে না। তুমি কি আমাকে চিনো? তাও চিনি। আমি আশেপাশে 2জন লোকাল মানুষকে জিজ্ঞাসা করলাম এদের বাড়ি কোথায়? বললো যে মোস্তাপুরের ওই দিকে, সম্ভবত ওই দিকে থাকে। এখন হলো গিয়া মানুষ কিছু অপরাধ করার জন্য রাজনৈতিক দলের কিছু পরিচয় দিতে থাকে, এটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমরা বললেই যে ও জামাতের লোক, ও বিএনপির লোক, ও অন্য একটা দলের লোক, এটা আমাদের আমলে আনতে হলে একটু আমাদেরও চিন্তা করতে হবে। তারপরে টমটমের কথা অনেক বলেছি, সিএনজির কথা অনেক বলেছি। এসপি সাহেব আইন শৃঙ্খলা মিটিংয়ে ছিলেন, এখানে আপনারা জরিমানাও করছেন, কিন্তু ওই যে নাম্বারবিহীন বা কখনো একবার রেজিস্ট্রেশন করেছে আর কখনো করে নেয়, ওই সংখ্যাটা যদি কমাই দেন, আমাদের অত গাড়ি লাগে না মৌলিকবাজার শহরে। এখন হলো গিয়ে আপনারা যদি জরিমানা করেন, একটা পদ্ধতি, আপনি তো তাকে একেবারে না বলতে পারবেন না, কোনো যদি জরিমানা করেন
তাহলে একটা সময় হচ্ছে হয়তো আর রাস্তায় উঠবে না। আমার একটু জরিমানার লোক যে কি পরিমাণ আমার কাছে এসে না সেটাই কারণ তো আপনি না বলতে পারবেন না, আর এই গাড়িটা আটকে রাখতেও তো পারবেন না। একটু এটা যদি করেন আর্থিকভাবে পেনাল্টি যদি ঘন ঘন বেশি বেশি হয়, তাহলে একটা সময় সে গাড়িটা তার মালিককে দিয়ে সে সরে যাবে, অন্য পেশায় চলে যাবে। অন্য পেশায় কিন্তু কাজের লোক পাওয়া যাচ্ছে না এগুলো, এবং এদের মধ্যেও আবার অপরাধ আছে। ওই যে মাদকের একটা ক্যারিয়ার হিসেবে তারাও কাজ করছে। এই বিষয়গুলো যদি আপনারা একটু দেখেন। আর এই যে একটা ফুচকার দোকানের একটু বলছি, আমি একটু গভীরে যাচ্ছি। ফুচকার দোকানে যে চেয়ার গুলা দেওয়া হয়েছে, ওই চেয়ারটা হলো গিয়া তাদের বেষ্টনী, বড় ব্যবসা। ফুচকা বিক্রি করবে ভালো করে, আমরাও খাই, সবাই খাই, কিন্তু এই এবারে মাথার উপর পর্যন্ত চেয়ার দিয়ে দিল, এইদিকে আবার একটা পর্দা লাগাই দিল। এটা দোকানের ভিতরে বন্ধ করা যাবে না। এরপরে আরেকটা বিষয়, হোন্ডাটা একটু মনে হয় চুরির সংখ্যাটা বেড়ে গেছে, একটু দেখবেন। আমাদের উদ্ধার কি আছে কি পরিমাণ হোন্ডা যা চুরি হয়েছিল তার সাথে মনে হয় উদ্ধার একটু অন্যান্য জেলাতে আমাদের উদ্ধার হয়েছে বেশ কত। আপনারা কি ওনাদেরকে জানান না নাকি? দুইটা হারাই গেলে তিনটা পাইছি। আমরা যদি প্রত্যেকটা পয়েন্টে স্পেসিফিক কথা বলি, মানে মাদক আছে সমাজে সারাদিন বলা যাবে, চুরি আছে সারাদিন বলা যাবে, এটা বলার কোনো শেষ নাই। মাদক আর চুরি নিয়ে সারা জীবন আমরা শুনতেছি, এটা আছে, এটা তো একেবারে জিরো পর্যায়ে কখনো নেমে আসে না, এটা আছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আপনাদের কাজ করতেছেন না, এটা শুনতেছেন, যেগুলো চোখে দেখা যাচ্ছে কাজ করতে ওই জায়গা থেকে ধরে 7 দিনের ভিতরে একদিন গ্রুপ ধরে নিয়ে আসেন না কেন? এমনি হয়েছে আমরা আমাদের যদি সে রয়েছে সিডিএমএস আছে, ওখানে দিলে সতর্কতা বোধ হয় ওখানে দেবো না, ওখানে দেবো না। অন্য হাইকোর্টের নির্দেশনা কি, এই যে ওনার গায়ে এই গায়ে লেখা যাবে, উনি যে হেঁটে চলে আসতেছে, ছবিটা তুললাম যে লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, গায়ের অপরাধ হিসেবে 10-12 বার এরকম আছে রেকর্ড আছে। আইন শৃঙ্খলা থাকবে এই প্রত্যাশা রাখি। আশা করি এই পুলিশ সুপার মহোদয় আসার পর থেকে খুবই আন্তরিক, এবং এই আন্তরিকতা আমাদের থেকেও সহযোগিতা থাকবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই সভাটি আমাদের সকলের নিকট একটি স্মরণীয় এবং এটা মাইল ফলক বলা যায়, যেটা উমেদ বললো আর কি, যে ইতিপূর্বে দায়বদ্ধতা নিয়ে পুলিশ প্রশাসনের কোনো সভা আমরা এই পাইনি। হয়তো অতীতে কোনো, আমার যা মনে হচ্ছে অতীতে কোনো এসপি সাহেব হয়তো বলছেন যে ভাই আমরা কাজ করতেছি, এটা দায়বদ্ধতা আমাদের আছে, কিন্তু আজকে যেটা এডিশনাল এসপি সাহেব যে ব্রিফ দিলেন দায়বদ্ধতামূলক, এটা আজকে প্রথম সভা। আপনারা সকলে মিলে আমরা একটা অভিনন্দন দিই। আমার কথা কোনো বেশি কিছু নাই। আমার সাংবাদিক বন্ধুগণ দেখেন কোথায় জুরি, বনলেখা, কোলাউড়া, রাজনগর, সব জায়গায় সবাই আসছে, সবাই কথাগুলা তুলে ধরছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে 2-1 এইভাবে বলছে পৃথিবী যে কে কোনভাবে কোন কাজটা করতেছে, অন্যায় নাম পর্যন্ত আপনাদেরকে বলে দিছে। সাংবাদিকের শুধু দায়িত্ববদ্ধতা কলমে না, আমরা মুখেও সে সত্যতা প্রকাশ করি, তাই না? এবং আজকে তো সেটাই প্রমাণ দিলেন। তাই মনে করি যে কথা অনেকটা হয়েছে। আমরা আজকের এই সভায় আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে নিয়ে বলছেন। পাশাপাশি আমি 2টা কথা বলতে চাই। একটা হলো এই যে রাস্তাটা সমস্ত পারো বাসের ব্যবসা যে করে, বাস ওই দিন তো আমার বাস উল্টাই লম্বা বাস নিয়ে যখন ভোট দিচ্ছে আমি পড়েই গেছিলাম। যদি আপনার কাছে থাকতেন তাহলে মোটামুটি একটু টের পেয়ে থাকেন বাসটা কত রাউন্ড চক্কর দিচ্ছে। বাস তো কারাগারেও না, বাসটা তার বিকল্প দেওয়া গেছে। যাই হোক, বাসটা একটু দেখার বিষয়ে। আর ব্রিজের উপর যে ভ্রাম্যমান ওই যে ফলটল দিচ্ছে অনেকদিন বন্ধ ছিল, একটু আপনারা বাড়িটাই দিলেই মোটামুটি হয়ে যাবে। বিকল্প থাক, ওইদিকে রাস্তা আছে জজ কোর্টের সামনে, ওই বাসার ওইদিকে কিন্তু বসার জায়গা আছে, সে বসুন, ওইটা একটু দেখতে হবে। ছিনতাইয়ের বিষয়টা আসতে দেখবে। দ্রব্যমূল্যের ব্যাপারটা যেটা
ওই দিনের যে মিটিং যে উমেদ ছিল বা আমরা লয়েন অর্ডারে দুজন ছিলাম, আপনি বলছিলেন সেটা যে যতগুলো ব্যবসায়ী এই যে ডিলার যারা আছে আর কি, তেলের ডিলার, আপনি বলছিলেন কথা যে এদেরকে আপনি পরবর্তী নিয়ে বসবেন। আমি জানি না আপনি বসছেন কিনা, যদি বসেন তাহলে একটু জবাব দেবেন। আর হলো টমটম, অটো, বেবি, নানা গাড়ি বেপরোয়া গতিতে চলছে, এই বিষয়টা কেমনি কন্ট্রোল করবেন? এটা কি জবাবদিহিতার আওতায় আনবা না জরিমানাতে নেবেন? জরিমানা আনলে ভালো, আমার মনে হয় সতর্ক হয়ে যাবে। এখানে তার লাইসেন্স চাইছে কি না সেটা বড় বিষয় না, সে যে বেপরোয়া গতিতে চালায়, কার গায়ের উপর যে পড়তেছে সেটা, এই বিষয়টা যদি ট্রাফিক বিভাগ শক্ত করে ধরে, আমরা এখানে এটা। আর বলার কাজ নেই, কথা আমার শেষ হয়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ আমরা জানাচ্ছি। আর যে কথাটা মূল স্পিড হিসাবে আসছে, যে 16টা টিম আপনারা কাজ করতেছেন, এই 16টা টিমের যে এটা রেজাল্টটা, আউটপুটটা যেটা, সেটা যদি প্রপার হয়, আমার মনে হয় যে এটা একটা সাকসেস রেজাল্ট চলে আসবে। এখানে আমাদের যারা সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, ওনারা অনেক দূর থেকে এসেছেন, ভলেন্টিয়ার প্রেস ক্লাবের তরফ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওনাদের প্রতি আবার আমরা কৃতজ্ঞতাবদ্ধ থাকলাম। এবং একটা জিনিস সাংবাদিকদের আমি অনুরোধ করব যে ওনারা তো দায়বদ্ধতা জবাব দিলেন, এই জবাবের বিষয়টা যদি আমাদের পত্রিকায় বা টিভিতে যদি আমরা না দিই, ভালো কাজের যদি স্বীকৃতিটা আমরা না দেখাই, তাহলে কিন্তু সেটা হচ্ছে না। আমার মনে হয় আমরা প্রত্যেকে যার যে অবস্থান থেকে প্রত্যেকে এটা পত্রিকার সাথে আসি, ইলেকট্রনিক্স মিডিয়ার সাথে আসি। আজকের যে কথাগুলা বা ওনাদের যে প্রোগ্রেস, ওনারা যেটা বললেন যে এই যে ধরেন এতজন খুনের মামলা হয়েছে, এতজনের রেজাল্ট হয়েছে, এর আগে কিন্তু এসপি সাহেব এই বিরিপুর আমাদেরকে দিচ্ছে, সবার নলেজে আছে। আমরা সবাই মিলে পত্রিকাতে সচিত্র প্রতিবেদন আমরা দেখতে চাই ভালো কাজের পক্ষে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আবারও এসপি সাহেব এই আলোকে আমি যে একটা কথা শুধুমাত্র আপনাদের সাথে বলতে চাই, আমরা 5 আগস্টে পেয়েছি একটা অন্যরকম পরিবেশ। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল কি, বৈষম্যবিহীন সমাজ এবং বাংলাদেশ। আমরা কি শুধু মুখেই বলবো যে বৈষম্য বলে কি, চিৎকার করলে কি আমাদের ভিতরে বৈষম্য দূর হবে? না, বৈষম্যবিহীন একটা সমাজ প্রতিষ্ঠার পূর্ব শর্ত হলো একটা ভালো আইন শৃঙ্খলা। জননিরাপত্তা যদি নিশ্চিত না করা যায়, তাহলে কিন্তু আমরা এদের এই স্লোগান বা এই কথা কোনোটাই কাজে আসবে না। তাই পূর্ব শর্ত কিন্তু এটা জননিরাপত্তাটাই হলো সবচেয়ে পূর্ব শর্ত। হলো আমাদের যদি বৈষম্যবিহীন একটা সমাজ তৈরি করতে হয়, তাহলে কিভাবে আমরা করবো, এগুলো নিয়ে আপনাদের কাছ থেকে আলোচনা করেছি। বিগত সময়ে চাঁদাবাজি হয়েছে, সেটা যদি এখনো অব্যাহত থাকে, তাহলে আমরা কোথায় বৈষম্য দূর হলো? আগে মাদক ব্যবসা হয়েছে, কারণ যদি সেটা কন্টিনিউ থাকে, তাহলে কোথায় মাদক বৈষম্যবিহীন সমাজ পেলাম? আগেও বিভিন্ন অফিস আদালতে যারা সুবিধা নিয়েছে, তারাই যদি সুবিধা পেয়ে থাকে, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে, তাহলে কোথায় আমার ভিতরে বৈষম্যবিহীন সমাজ হলো? আমি আমার মতো চেয়ারে বসে আছি, আপনি আসবেন, আপনার সাথে ইচ্ছা মতো, আমার ইচ্ছা মতো আমি আপনাকে সেবা দিব, এটাই যদি মন মানসিকতা থাকে, তাহলে আমার কোথায় বৈষম্যবিহীন সমাজ পেলাম? আপনার কথা মতো না, কথা হবে জনগণের চাহিদা অনুযায়ী। জনগণ যেটা চাইবে আপনাকে সেটা করতে হবে। জনগণ কি চাচ্ছে? জনগণ যেটা চাচ্ছে, তারা কিন্তু আমাদের কাছে খাবার চাচ্ছে না, টাকা চাচ্ছে না, পয়সা চাচ্ছে না, তারা চাচ্ছে যেন নির্বিঘ্নে নির্ভয়ে তারা এই সমাজে বসবাস করতে চায়। এখন এখানে যদি মাদকের আঁকড়া থাকে, তাহলে তারা তো তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তারা উদ্বিগ্ন। চাঁদাবাজি হয়, তাহলে তারা তো ব্যবসা করতে পারতেছে না। চোরা কারবারি হলেও তারা কিন্তু তাদের মতো করে তারা যে ব্যবসা করতে, সে ব্যবসার সুফল তারা পাচ্ছে না। চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলো যদি আমাদের সমাজে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ভিতরে সবসময় যেন একটা শঙ্কা বা ভয়ের কারণ থাকে। তাহলে আমরা কেন পুলিশ? আমাদেরকে কেন জনগণের টাকায় আমরা বেতন দিয়ে, জনগণের টাকায় আমরা চলি? আমাদের কি দায়বদ্ধতা কোন জায়গায়? আমাদের জবাবদিহিতা কোন জায়গায়? এই জবাবদিহিতা আমি শুধুমাত্র আপনাদের সাথে শুধু গল্প মারার জন্য না, এটা আজকে যখন আপনাদেরকে জবাবদিহিতার এখানে আমি কিছু
আপনাদের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, কিছু প্রস্তাব পেয়েছি, আমাদের ব্যর্থতার কিছু চিত্র ফুলে উঠে আপনারা তুলে ধরছেন। এই ব্যর্থতার দায়বদ্ধতা কথা আমি কিন্তু আবার নেক্সট আপনাদেরকে জানাবো, খুব অল্প সময়ের ভিতরে জানাবো। যে শুধু কথার ভিতরে সীমাবদ্ধ থাকলাম না, এখানে পুলিশ সুপার তার কিছু অ্যাকশন নিয়েছে, তার রেজাল্টটাকে, এই রেজাল্ট আমি আপনাদেরকে দিব। বর্তমান প্রেক্ষাপটে আপনারা একটা বেশ খেয়াল করতেছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ মানুষ আইন শৃঙ্খলা নিয়ে বেশ কিছু কথা বলতেছেন। মৌলভীবাজারে কিন্তু আমি তার সিটে ফাটাটা দেখি না। যতটুকু অপরাধ বা যতটুকু কর্মকাণ্ড আমাদের নলেজ প্লাস আমাদের ক্যাপাসিটির একটু বাইরে, সেটা হলো সামাজিক অপরাধ। এই সামাজিক অপরাধ কিন্তু দূর করার ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের একার পক্ষে সম্ভব হয় না। সামাজিক অপরাধ দূর করার ক্ষেত্রে সমাজের যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, যে গোষ্ঠী আছে, তাদেরকেও কিন্তু আগে আসতে হবে। মাদক খাচ্ছে কে, এই কমিউনিটিতে কারা মাদক সেবন করতেছে, কারা ব্যবসা করতেছে, আপনারা তাদেরকে তালিকায় শুধু দিবেন না, তাদেরকে বয়কট করবেন, তাদেরকে ধরবেন, আইনের আওতায় আনবেন। চুরি ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত, যারা কাম কাজ করে না, ব্যবসা করে না, চাকরি করে না, অথচ কিন্তু খুব ঠাটবাটের সঙ্গে চলতেছে, তাদের চিত্র, তাদের যে তথ্য আপনাদের কাছ থেকে আমরা পাবো, সেটা ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে। দেখবেন যে সামাজিক অপরাধ সমাজের বিভিন্ন স্তরের জনগণের সহযোগিতায় কিন্তু আমরা এগুলো দূর করতে পারি। এই বর্তমান পরিস্থিতিতে আমি তো মনে করি সবচেয়ে বড় অবদান আমাদের সাংবাদিক ভাইদের। এই জন্য যে মৌলভীবাজার জেলায় বলেন তো, অন্য জায়গায় যে সমস্ত বিষয়গুলো নিয়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছে, আমরা ফেসবুকে দেখতেছি, ইউটিউবে দেখতেছি, কোন একটা জায়গায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো দল চাঁদাবাজি করতেছে, কেউ বলতে পারবে না। কোন নির্দিষ্ট দলের নামও বলতে পারবেন না, আপনি ব্যক্তির নামও বলতে পারবেন না। যা চাঁদা চলছে আগে, এখনো চলতেছে, এই ব্যক্তি খায়নি, এখন এনে খাচ্ছে না, কেউ না। রাজনৈতিক ব্যক্তিদের খুব ভালো সদিচ্ছা আছে এখানে, আর এই সদিচ্ছাটা তাদের ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক, সেটা করতে বাধ্য হয়েছে কিন্তু আপনাদের কারণে। আপনারা খুব নিরপেক্ষভাবে এবং সাধারণ মানুষের কাতারে গিয়ে বৈষম্যবিহীন ছাত্রদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্পিরিটের সঙ্গে আপনারা একাত্মতা ঘোষণা করে আপনারা কিন্তু সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়েছেন। এই জন্য কিন্তু রাজনৈতিক দল তাদের ইচ্ছা থাকলেও কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু তারা একাত্মতা ঘোষণা করে কাজ করতেছে। আমি মনে করি বাংলাদেশের যে কোনো অঞ্চল, যে কোনো জেলা, যে কোনো ইউনিট মৌলভীবাজারের বিশেষ করে রাজনীতিবিদদের যে আদর্শ, সাংবাদিক ভাইদের যে ভূমিকা, এগুলো কিন্তু অনুসরণ করতে পারে আইন শৃঙ্খলার উন্নতির জন্য। আইন শৃঙ্খলার পুরোপুরি আমি বলবো না যে আমাদের নিয়ন্ত্রণে, যতটুকু আছে সেটা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা দূরীকরণ করতে পারবো। কিন্তু মানুষ যে এখন পর্যন্ত আস্থা ফিরিয়ে আনার জন্য 5 আগস্টের পর পুলিশ একটু ব্যাকফুটে গিয়েছিল, মৌলভীবাজার পুলিশ ব্যাকফুটে আছে, কথা আমি কখনো এখন মনে করি না, কোনো অবস্থাতেই মনে করি না। পুলিশ জনগণের সঙ্গে একই কাতারে তাদের সমস্ত শক্তি দিয়ে, সমস্ত মেধা দিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মৌলভীবাজার জেলা পুলিশ আশেপাশের অন্যান্য জেলা বা অন্যান্য জেলার সঙ্গে আপনারা তুলনা করে দেখবেন যে কত স্মুথলি এবং কত স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজ করতেছে, যেখানে তাদের ভিতরে কোনো ট্রমা বলেন, সংখ্যা বলেন, ভয় বলেন, কোনোটাই নেই, কিন্তু জনগণের সঙ্গে কিন্তু একই কাতারে কাজ করতেছে। এর জন্য আমরা কিন্তু বিভিন্ন বিটে একাধিক মিটিংও করেছি, ইউনিয়নে আমরা মিটিং করেছি, বিভিন্ন জনপ্রতিনিধিদেরকে নিয়ে বসেছি, ব্যবসায়ীদেরকে নিয়ে বসছি, সাংবাদিক ভাইদেরকে নিয়ে বসছি। আমরা চাই না যে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের আর কোনো গ্যাপ থাকুক, এবং আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, মৌলভীবাজার জেলা হলো একটা প্রবাসীদের, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এইসব এলাকায় অনেক লোক বসবাস করেন। বর্তমান সময়ে তারা তাদের বৈদেশিক উপার্জনের অর্থ দিয়ে এই মৌলভীবাজারে কিন্তু তারা বিনিয়োগ বাড়াতে পারে, কারণ পরিবেশটা সম্পূর্ণ অনুকূলে। এই ব্যাপারে পুলিশ সুপার হিসেবে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদের বিনিয়োগ বান্ধব যদি কোনো প্ল্যান করেন,
কোনো পরিকল্পনা করেন, কোনো স্থাপনা করেন, এর নিরাপত্তা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে উপজেলা পুলিশ সুপার দায়বদ্ধ এবং বদ্ধপরিকর। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। তাই আপনাদের মাধ্যমে আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা এই মৌলভীবাজার জেলার যারা দেশের বাইরে অবস্থান করতেছেন, অবশ্যই আপনারা আপনাদের বিনিয়োগ, আপনাদের অর্থ এদেশে বিনিয়োগ করেন এবং এখানে কর্মসংস্থান তৈরি করেন। আপনাদের কোনো ভয় নেই, শঙ্কা নেই, বিশেষ করে নিরাপত্তা নিয়ে আপনাদের চিন্তিত করতে হবে, চিন্তা নেই। এ ব্যাপারে সম্পূর্ণ পুলিশ আপনাদের সঙ্গে আছে। আর সর্বোপরি আপনাদেরকে বলি, পুলিশ সবসময়ের জন্য আপনাদের সঙ্গে আছে। আপনাদের তথ্য, আপনাদের ইচ্ছা, আপনাদের যে সমস্ত অ্যাক্টিভিটিস, সেগুলোকে অবশ্যই পুলিশ সমস্ত কাজের সঙ্গে বিবেচনায় আনবেন। এবং আমরা চাই যে আমাদের ভিতরে কোনো গ্যাপ, উদ্দেশ্য এবং লক্ষ্য যেন একই থাক, সেই নিরিখে আমরা যেন আগে যেতে পারি। আমরা যেন একটা ভালো বাংলাদেশ পাই, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, যে বাংলাদেশে মানুষ এক কাতারে থাকবে, তার স্বাধীনভাবে কথা বলতে পারবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবে, নিশ্চিন্তে ব্যবসা করতে পারবে, এমন একটা পরিবেশ বিশেষ করে মৌলভীবাজারের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে বলে আশা রাখি। ধন্যবাদ আপনাদের।